ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি। 7 জেলায় 51 জনের মৃত্যু, পানিবন্দী অন্তত 12 লাখ। সিলেট অঞ্চলে বন্যার অবস্থা স্থিতিশীল। বন্যায় চট্টগ্রাম বিভাগেই ভেসে গেছে 60,000 হেক্টর ফসলি জমি ও জলাশয়। ক্ষয়ক্ষতি দাঁড়াবে হাজার কোটি টাকায়। সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে আর্থিক ক্ষতি শত কোটি টাকা। কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক সভায় যোগ দেবেন জেলা শিল্পকলা একাডেমিতে। নেই বাড়তি কোনো জাঁকজমক, বর্ষার কারণে হচ্ছে না জনসভাও। এবং কুমিল্লায় শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষক শিক্ষার্থী গ্রেপ্তার। দ্রুত বিচার নিশ্চিতের দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। নতুন করে ভারী বর্ষণে চট্টগ্রামের কিছু এলাকায় ফের পানি বাড়ছে। ডুবে গেছে নগরীর বেশিরভাগ নিচু এলাকাও। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে কক্সবাজারেও বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। টানা দুদিন পর শনিবার চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ভোর থেকে নতুন করে শুরু হওয়া ভারী বর্ষণ ফের উদ্বেগ বাড়িয়েছে। অনেক নিচু এলাকায় আবারও পানি বাড়তে শুরু করায় ভর করেছে নতুন আতঙ্ক। ভোর থেকে ভারী বর্ষণে ডুবেছে নগরীর অধিকাংশ নিচু এলাকা। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও থামেনি বৃষ্টি। পাহাড় ধসের চরম শঙ্কার মাঝেই বাঘাইছড়ির পর ডুবছে বিলাইছড়ি ও বরকলের নির্মাঞ্চল। জেলায় এ পর্যন্ত ছোট বড় 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। 47টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 4,000 মানুষ। এদিকে রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমার পরিবার এখন চলা অক্ষম হয়ে গেছে, কিন্তু এখন আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবনযাপন করতেছে। এদিকে দীর্ঘ 7 দিনের টানা বর্ষণ শেষে বান্দরবান সদরে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, বেড়েছে নিত্যপণ্যের দাম। এখন সকালে মাছ সামানা নিয়ে যাবো, এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগে থেকে আরো 2 ফুটের মতো পানি এখন আরো বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে বিশেষ করে ঔষধের প্রয়োজন। মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে এখন। এদিকে কক্সবাজারে রোববার ভোর থেকেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যার পানি ধীরগতিতে নামলেও কাটেনি জনদুর্ভোগ। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সহ 10টি উপজেলার অন্তত 150টি গ্রাম এখনও প্লাবিত। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। হাজার হাজার ফ্যামিলি। এখন সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই। আকুল আবেদন যাহাতে কাকারা ইউনিয়নবাসীর জন্য কিছু দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হয়। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। এমন কিছু উপদ্রুত এলাকা আছে যেখানে সেনা মোতায়েন করলে পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব। 1 মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। 3 বছরের ব্যবধানে 2বার ভয়াবহ বন্যায় প্রায় 100 প্রাণহানির পাশাপাশি 2,000 কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এবারও 7 জেলায় এখন পর্যন্ত মারা গেছে 51 জন। বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড বৃষ্টি, পাহাড় কাটা, নদী খাল দখল আর জলাধার ধ্বংস বন্যার প্রধান কারণ। হোসেন জিয়াদের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ চিত্র দেশের পুরো দক্ষিণ পূর্বাঞ্চলের। পুরো জনপদেই
তলিয়ে আছে পানিতে। ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক সবকিছুর সীমানা মুছে দিয়েছে প্রকৃতির নির্মম আগ্রাসন। ডুবে আছে হাজারো মানুষের স্বপ্ন, বছরের সঞ্চয় আর জীবিকার অবলম্বন। নিরাপদ আশ্রয় আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই চলছে এ জনপদের 9.5 লাখ মানুষের। এবারের বন্যায় ভেসে গেছে অন্তত 50,000 হেক্টর ফসলি জমি ও 10,000 জলাশয়। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কিলোমিটার সড়ক, 40 ছাড়িয়েছে প্রাণহানি। এবারও সব মিলিয়ে ক্ষয়ক্ষতি দাঁড়াবে হাজার কোটি টাকায়। পানি একটুও যায় নাই, সব শর্ট গেছে, কিন্তু সব পানি এখানে জাম হয়ে গেছে। আমরা অনেক কষ্ট হয়। কুশের ঘর ছিল, ওরা ধান সামালতে পারছে কিনা আমার সন্দেহ। ফসলের জমি খুব নষ্ট হয়ে গেছে। ধান ক্ষেত, আপনার এই রব্বেশ্বরীর ক্ষেত, জিএক্সের ক্ষেত, ক্ষেত যা আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। চন্দনাইশ, লোহাগড়া, বাঁশখালী এইসব এলাকায় প্রচুর পরিমাণে, বিশেষ করে সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। বছর বছর বন্যায় শুধু হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি নয়, এই অঞ্চলের মানুষ তাদের জীবনযাত্রার যে সম্বল, দীর্ঘদিনের যে জমানো পুঁজি সবই হারিয়ে ফেলছেন। কেউ হারাচ্ছেন ঘরবাড়ি, কেউ আসবাবপত্র, কেউ বা তাদের ব্যবসার পুঁজি। বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে বারবার বন্যা হতে থাকলে এই অঞ্চলের আর্থসামাজিক যে ব্যবস্থা সেখানেও একটি আঘাত হানবে। বন্যায় সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীরা। 24 ঘন্টা পানিতে থাকায় তৈরি হচ্ছে প্রাণহানির ঝুঁকি। চিকিৎসকরা বলছে বিশুদ্ধ পানি সংকটে মহামারীতে রূপ নিতে পারে কলেরা, টাইফয়েড ও ডায়রিয়ার মতো রোগ। দূষিত খাবার পানি এবং খাবার কারণে দেখা যায় যে অনেক সময় তারা পেটের বিভিন্ন পীড়ায় আক্রান্ত হয়। ডায়রিয়া, কলেরা, আমাশয় এগুলা ছড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ দুর্যোগের দায় কি মানুষেরও আছে? বিশ্লেষকরা বলছেন কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচারে পাহাড় কেটে আবাসন তৈরি হুমকিতে ফেলেছে 13 লাখ মানুষকে। এছাড়া প্রভাবশালীদের নদীখাল দখল ও নাব্য কমায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এসব ক্ষেত্রে প্রশাসনের নজরদারি ও কঠোর অবস্থানের অভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। খাল দখল হয়ে গেছে, কিংবা ফুটপাত দখল করে স্থাপনা তৈরি হয়েছে। কারা করেছে? প্রভাবশালীরা করেছে। কোনো আইনের তোয়াক্কা করেনি। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, তারা ক্ষমতা ব্যবহার করে তারা এই অনিয়মগুলো করেছে। সারা বছর এখানে পাহাড় কাটা থাকে এবং পাহাড় কেটে অনেকাংশ রোহিঙ্গা ক্যাম্প স্থাপিত হয়েছে, বালির উপরে স্থাপিত আছে। পাহাড়ের ঢিলা ভেঙে এবং গাছ কেটে বনায়ন ধ্বংস করে কিন্তু নিত্য নতুন রোহিঙ্গা বসতি স্থাপিত হচ্ছে। পাহাড় আর সাগর মিলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজার পরিচিত পর্যটনের স্বর্গরাজ্য হিসাবে। এ অঞ্চলে বড় জনগোষ্ঠীর কর্মসংস্থান, আয় উপার্জন নির্ভর করে পর্যটনের উপর। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। প্রতি বছর বর্ষায় কিন্তু পাহাড়ে কিন্তু অনেক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রশাসনটা পূর্ব প্রস্তুতি বেঁচে রেখে হঠাৎ করে 3 দিন নিষেধাজ্ঞা দেওয়াতে আমাদের হোটেল রিসোর্টগুলোতে অনেক বুকিং ক্যান্সেল হয়েছে। এর মধ্যে কোনো গেস্ট আপনার রিশিডিউল করে নাই, ওনারা সরাসরি আমাদের অগ্রিম টাকা ফেরত নেওয়া শুরু করেছেন। গত কয়েকদিনে রাঙ্গামাটি ও বান্দরবানে 8 থেকে 10,000 বুকিং বাতিল করেছে পর্যটকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বৃষ্টি হলেই তলিয়ে যায় দেশের উত্তর পূর্বাঞ্চল। কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ। কম বন্যাতেই ফসল আর অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি নানা সংকটে পড়েন ভাটি এলাকার মানুষ। চলতি বন্যায় শুধু হবিগঞ্জেই কৃষি, মৎস্য ও অবকাঠামোগত ক্ষতি প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর জানাচ্ছেন গুলজার আহমেদ। গত 3 দিনের বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর ভয়াল রূপ কিংবা মৌলভীবাজারের মনু আর ধলাই নদীর বিধ্বংসী আচরণে বিপর্যস্ত ছিল লাখো মানুষ। এসব এলাকার নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ঢুকে পড়ে জলের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় 2 জেলার বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি কিংবা ফসলি জমি। 88 সালের পর জেলার অনেক জায়গায় এবারই প্রথম পানি ঢুকল। এদিকে মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকাগুলোর পানি নামতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতি বেরিয়ে আসছে। জেলায় 248 হেক্টর আমনের বীজতলা 86.50 হেক্টর আর সবজি 64.50 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। 3,500 বসতবাড়ি, 82 কিলোমিটার সড়ক, 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি, বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। আমার খাতা, বই,
সব ভিজে গেছে। আমরা 4-5 দিন পানি বন্দি, এই পর্যন্ত সরকারের থেকে কোনো সাহায্য পাইছি না। আশ্রয়ের প্রকল্প থেকে সর্বপ্রথম আমাদের টিউন স্যার আমরা নিজে এসে দিয়ে গেছি। আশ্রয়ের সংখ্যা বাড়ছে, তাদেরকে আমরা শুকনো খাবার, চাল, ডাল, চিনি, লবণ, তেল এগুলো আমরা সরবরাহ করছি। আর বাইরে যারা আছে তাদের জন্য আমরা যে মুড়ি, তারপর চিরা, চিনি এগুলো আমরা একটা প্যাকেজ বানিয়ে তাদেরকে আমরা বিতরণ করছি আর কি। বিভাগের আরেক জেলা হবিগঞ্জের সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলা মিলিয়ে প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। চলতি বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বরাদ্দ দেয়া হয়েছে তা ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় যৎসামান্যই বলে অভিযোগ ভুক্তভোগীদের। জিনিসপত্র যা লাগে একবারে যখন লাগে 2বারে যখন যায় না, রান্তা উল্টাইয়া আমার 60,000 টাকা টাকা লাগে। বাইঙ্গন বিছা 2টা, এই হলদি, এদিকে মুখি, এগুলা মনে হয় সবগুলা হচ্ছে জীবনী। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। তারপরে এখানে কৃষক ভাইদের অনেক ক্ষতির আমরা আশঙ্কা করতেছি, যেটা প্রায় 20 কোটি টাকার উপরে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সুনামগঞ্জের চিত্র এবার কিছুটা ভিন্ন। শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু চলমান বৃষ্টি আর পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলার প্রশাসনিক কর্মকর্তারা। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে, এবং পাশাপাশি আমাদের প্রয়োজনে যে আর্মি দরকার হয় তারাও বলেছে যে আমরা ডাকলে তারাও আসবে। বছরের পর বছর ধরে বন্যার পানিতে ভেসে যায় হাওড় জনপদের হাজারো মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ সম্বলটুকু। তাই প্রতি বছর ত্রাণ নয়, বরং টেকসই বাঁধ আর স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রামের বন্যায় সরকারের যতটুকু তৎপরতা দেখানো দরকার সেটুকু দেখানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি আরও বলেন, চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, বন্যা মোকাবেলায় তাদেরও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পুরো বাংলাদেশের মানুষের চোখ এখন চট্টগ্রাম অঞ্চলে, পুরো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে। এখানে বন্যার্ত মানুষকে নিয়ে সবাই ভাবছে। সরকারি সহযোগিতাটা সব জায়গায় যাচ্ছে না এখন পর্যন্ত। স্থানীয় সরকারের বা এখানে প্রশাসন যারা আছে তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের অনেক মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, তাদের সক্রিয়তাটা কিন্তু জনগণ আসলে দেখতে পাচ্ছে। কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীকে দিয়ে দেখানোর অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হবে। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তের পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। মামলায় আবদুল্লাপুর হাজি আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাচ্চু মিয়া ও একই স্কুলের ছাত্র মেহেদি হাসানকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন 1980-এর 10, 12 ও 13 ধারায় অভিযোগ আনা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীকে দিয়ে খাতা মূল্যায়নের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। বিকেলে ডোমার জলঢাকা সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ভ্যান ডোমার জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ও একই পরিবারের আরও 3 জন যাত্রী মারা যান। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও 2 জনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার সফর উপলক্ষে বরিশালে নেই কোনো চাকচমক, থাকবে না অপব্যয়। বর্ষার কারণে হচ্ছে না জনসভাও, তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। ফেরদৌস সোহাগের প্রতিবেদন।
প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশালে আসবেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে তার এই সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়, সবকিছুই হবে স্বাভাবিক। তোরণ নির্মাণের বিষয়েও অনীহার কথা জানান বিএনপির এই নেতা। ওনার কথা হলো যে বরিশালে উনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে, এখানে যে টাকা পয়সাটা খরচ হবে, এই টাকা পয়সাটা খরচটাকে উনি মনে করেন যে এটা একটা অপব্যয়। বরিশাল জেলায় সংসদীয় আসন 6টি, সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকে আমরা উপস্থাপন করব বরিশালের 6 লাইনকে রূপান্তরিত করা, ভোলা বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বা বরিশালে আনা, এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব। বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোনো জনসভা, তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি থাকবে যে উনি বরিশাল জেলা মহানগর আর কি উত্তর দক্ষিণ মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা সাংগঠনিক অবস্থাটা কি এটা জানার জন্য একটা সাংগঠনিক সভা আর কি। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে একই দিনে ঢাকা ফিরবেন তিনি। কীর্তনখোলা নদী তীরের এই বদ্ধভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করবেন। ওই একই দিন একই সময় 5 শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুরের পঞ্চমবারের মতো আয়োজিত হলো BAUST ক্যারিয়ার কার্নিভাল। BAUST সৈয়দপুরের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার সকালে কার্নিভালের উদ্বোধন করেন। ক্যারিয়ার কার্নিভালে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ, আরএফএল, নোয়া, ক্যারিয়ার হাব, ব্র্যাক সহ 12টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কার্নিভালে 2 শতাধিক শিক্ষার্থী তাদের সিভি নিয়ে ইন্টারভিউতে অংশ নেয়। চাকরিদাতা স্বনামধন্য কিছু বড় কোম্পানিকে একসাথে পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ধরনের আয়োজন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে শিক্ষার্থীরা মত প্রকাশ করে। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।